সো পরেরটাই এলস ইফ মার্ক যদি এবার 60 এর সমান বা বেশি হয় এবং মার্ক যদি 69 এর কম বা সমান হয়, তাইলে এবার প্রিন্টএফ কি করবে? প্রিন্টএফ করবে হচ্ছে a মাইনাস। সো বাকিগুলো তোমরা বুঝতেই পারতেছো, পরের লাইনগুলা কি একই জিনিস হবে, জাস্ট শর্তটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি চেক দেব কি মার্ক 50 থেকে 59 এর মধ্যে আছে কিনা। সো আমি চেক দেব মার্ক 50 থেকে 59 এর মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমি প্রিন্টএফ করব বি। এরপর চেক দেব 40 থেকে 39 এর মানে 49 এর মধ্যে আছে কিনা। 50, ঠিক আছে। আচ্ছা, সো এরপর আমি চেক দেব 50 থেকে 40 থেকে 49। আচ্ছা, সো এরপরে আমি চেক দিলাম এলস ইফ মার্ক 50 থেকে 40 থেকে 49 এর মধ্যে আছে কিনা, তাহলে প্রিন্টএফ সি। এলস ইফ যদি ওইটাও না হয়, তাহলে আমি চেক দেব কি মার্ক 33 থেকে 40 এর মধ্যে আছে কিনা। আচ্ছা, 40 না, 39 এর মধ্যে আছে কিনা, কারণ 40 তো অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তাইলে প্রিন্টএফ করব কি জি। এবং যদি কোনোটাই না হয়, তাহলে মার্ক নির্ঘাত ওগুলার কোনোটার মধ্যে নাই, তার মানে 33 এর চেয়ে কম, তাইলে করব যে প্রিন্টএফ এফ। আচ্ছা, সো আমাদের এলস ইফ এরটা আসলে কমপ্লিট হয়ে গেছে, বাট এটাকে আর একটু সুন্দর করা যায়। জাস্ট লজিক গুলাকে আমি দেখাই দিচ্ছি, প্রোগ্রামটা লেখার দায়িত্ব তোমাদেরকেই দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, আমি লজিক গুলাকে দেখাই দিচ্ছি। সো এর বাইরে তুমি আরেকটা কাজ করতে পারো। আমি জাস্ট ইফ এলস পার্টটা দেখাচ্ছি। ফার্স্টে মার্ক ইনপুট নিবা, তারপর তুমি বলবা যে ইফ মার্ক যদি 100 এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তুমি বলবা যে রং ইনপুট। সো ইফ মার্ক ইজ গ্রেটার দ্যান 100, তাহলে প্রিন্টএফ করবা রং ইনপুট। আরেকটু সুন্দর করতেছি, ঠিক আছে, রং ইনপুট। এখন মার্ক 100 এর চেয়ে বেশি হয় নাই, তাইলেই তো এলসে যাবে। মার্ক যদি 100 এর চেয়ে বেশি না হয়, তার মানে 100 এর চেয়ে কম আছে, তাইলে এখন বলবা মার্ক যদি 79 এর চেয়ে বেশি হয়, তার মানে কি 100 এর চেয়ে তো 100 হইলে তো এখানেই শেষ হয়ে যেত, 100 এর চেয়ে বেশি হইলে। আর এখানে 79 এর চেয়ে বেশি হইলে আমি এটা কাজ করব, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা কাজ করতেছে 80 থেকে 100 এর মধ্যেই। বোঝা গেছে? মার্ক যদি 100 এর চেয়ে বেশি হয় তাহলে রং ইনপুট, যদি 79 এর চেয়ে বেশি হয়, 100 এর চেয়ে তো অবশ্যই কম, কারণ ইফটা ক্রস করে এলসে আসছে, তাই না? ইফটা ক্রস করে এলসে আসছে, তাহলে তুমি বলতে পারবা যে প্রিন্টএফ মানে 101 এর চেয়ে কম, সরি 100 এর চেয়ে বড় না, মানে 100 বা তার চেয়ে কম নাম্বার। সো সেটা যদি 79 এর চেয়ে বড় হয়, তাহলে প্রিন্টএফ করলে এ প্লাস। যদি সেটা এটাও না হয়, তাহলে তারও মানে 79 এর চেয়ে বড় না, তার মানে 79 হইতে পারে বা তার চেয়ে ছোট হইতে পারে। তাইলে তুমি এবার চেক দিবা মার্ক 69 এর চেয়ে বড় কিনা। ঠিক আছে, যদি বড় হয় তাহলে প্রিন্টএফ করবা হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা, এলস ইফ যদি এটাও না হয়, তাহলে তুমি চেক দিবা হচ্ছে মার্ক 59 এর চেয়ে বড় কিনা। 59 এর চেয়ে যদি বড় হয়, তাহলে কিন্তু 60 এর ঘরে চলে গেল, তার মানে এবার হবে এ মাইনাস। এলস ইফ মার্ক যদি 49 এর চেয়ে বড় হয়, তাহলে তুমি প্রিন্টএফ করবা কি 50 এর ঘরে চলে গেছে মার্কসটা, তার মানে এবার বি। এলস ইফ
মার্কটা যদি 39 এর চেয়ে বড় হয় তাহলে প্রিন্টএফ করবা কি? 40 এর ঘরে চলে গেছে সি। এলস ইফ মার্কটা যদি 32 এর চেয়ে বড় হয়, 33 এর চেয়ে বড় না, তাহলে তো 33 কে পাস ধরা হবে না, তাহলে কোনো মতে পাস করছে। ঠিক আছে, তো প্রিন্টএফ হবে হচ্ছে ডি। আর এরপরে যদি মার্কটা 32 এর চেয়ে কম হয়, মানে কোনোটাই রাইট হয় নাই, তার মানে কি 32 বা তার 32 এর চেয়ে বড় তো নাই, উপরে এগুলা তো নাই, 32 এর চেয়ে বড় না, তার মানে 32 বা তার চেয়ে ছোট। এখন তুমি বলবা যে এটা হচ্ছে এফ গ্রেড, কিন্তু এখানেও আমরা একটু মানে প্রোগ্রামটাকে স্ট্যান্ডার্ড করি, আমরা এলস ইফ বলি। এলস ইফ বলি, এলস ইফ বলে কি বলবো? এলস ইফ বলে বলবো যে মার্ক ইজ গ্রেটার দ্যান -1, তাইলে ফেল, মানে 0 থেকে 32 এর মধ্যে চলে গেল। আর যদি মার্ক -1 এর চেয়েও বড় না হয়, তার মানে -1 বা তার চেয়ে ছোট, মানে মাইনাস মার্ক যদি নেগেটিভ হয়ে যায়, তাইলেও আমরা প্রিন্ট করব রং ইনপুট। তাহলে আমরা প্রিন্ট করব রং ইনপুট। সো এইটা তো বোঝা গেছে, এটা মনে হয় তোমরা অ্যাকচুয়ালি এই টাইপের জিনিস পড়ছো, বাট আমরা একটু আমাদের মতো করে বলার চেষ্টা করলাম। ঠিক আছে, বাট এটা মনে হয় করছো। আগের পেজটা একটু দেখানো যাবে? হ্যাঁ শিওর আপু, আগেরটা না, তাহলে হচ্ছে এইটা, এই যে দেখো। জি ভাইয়া, হয়েছে, থ্যাংক ইউ। সো এলসিফ দিয়ে হয়ে গেল, এবং এলসিফ দিয়ে এর চেয়ে কমপ্লিকেটেড বেশি কিছু দেওয়ার কথা না। এবং তোমাদের টেস্ট পেপারও আমার কাছে দাগানো আছে, যদি আমি কিছু পাই, আমি মানে ধরো যে যখন প্ল্যান করছি তখন এটাই ছিল প্ল্যান, যে এটা ভালো মতো বুঝে যেতে পারলেই হয়ে যাবে। বাট তারপরেও আমি তো আরেকবার খেটে দেখবোই, যখন তোমাদেরকে 3-4-এর কোনো কিছু আর বাদ আছে কিনা। আমি 3-4-এর কোনো কিছুই বাদ আছে এভাবে দেওয়ার চেষ্টা করতেছি না, তারপর একবার চেক দেবো, তখন যদি কোনো কিছু পাই হয়তো সেটা হোমওয়ার্ক দিয়ে দেবো, বা হয়তো একটা এক্সাম আমরা নিলাম। ঠিক আছে, সো এই তো। বাট আমার মনে হয় এলসিফ এর কাজটা এই পর্যন্তই বুঝে যাওয়ার কথা। সো আমরা চলো সুইচের কাজে চলে যাই, এবং সুইচ দিয়ে আমরা গ্রেডকে রিপ্রেজেন্ট করব, এবং সুইচ দিয়ে আমরা আরেকটা কাজ করব, যেটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে বা টেস্ট পেপারে আমি দেখি নাই, বাট হচ্ছে সুইচ বুঝাইতে গেলে তো অন্তত দুইটা এক্সাম্পল তো লাগবেই। এটা একটা রিজন। আর হচ্ছে সুইচটাকে ভালো মানে সোজা কথা সুইচটা বোঝানোর জন্য আমি সুইচকে একটা কোশ্চেনে মনে হয় দেখছি, পুরো টেস্ট পেপারে মনে হয় একটা কোশ্চেনে দেখছি সুইচ। ঠিক আছে, সুইচ দিয়ে কোশ্চেন আসা। সো সুইচটা যদি কেউ অ্যাভয়েড করতে চাও, তাহলে সুইচের সিম্পল এক্সাম্পল ফার্স্টে যে এক্সাম্পলটা দেব সেটা করবা, পরেরটা করার দরকার নাই। মানে অ্যাকচুয়ালি আমি তো ফার্স্টে সহজভাবে বলে তারপর একটু অ্যাডভান্সডে যাই, একই প্রোগ্রামে একটু অ্যাডভান্সডে যাই। সো অ্যাডভান্সটা দেখা দরকার নাই, কেউ যদি সুইচটাকে স্কিপ করতে চাও, মানে অত ইম্পর্টেন্ট কিছু না তোমাদের জন্য। বাট যদি কমপ্লিট ভালো মতো শিখতে চাও, তাহলে অবশ্যই প্রত্যেকটা মেথডই একদম ভালো মতো করার চেষ্টা করবা। সো চলো সুইচে চলে যাই। দা সুইচ স্টেটমেন্ট, তার আগে বলছিলাম যে মানে ইফ এলস, মানে ইফ এলস ইফ সেটার একটা ফ্লো চার্টটা একদম কমপ্লিটলি দেখাবো। সেটা একটা এক্সাম্পল দেখাইছিলাম এতক্ষণ, বাট অ্যাকচুয়ালি ফ্লো চার্টটা অনেকটা এরকম দেখতে। ফার্স্টে একটা কন্ডিশন চেক করে, সেটাকে বললাম কন্ডিশন 1, সেটা ট্রু হইলে একটা স্টেটমেন্ট, সেটাকে আমি ধরলাম স্টেটমেন্ট 1,
সাইড থেকেই লেখা শুরু করবা, কারণ অনেক যাবে। এটা যদি ফলস হয় তাহলে তাহলে আরেকটা ডিসিশন, সেটা হচ্ছে কন্ডিশন 2। কন্ডিশন 2 যদি রাইট হয় তাহলে স্টেটমেন্ট 2, আর এটা যদি ফলস হয় তাহলে আরেকটা কন্ডিশন, কন্ডিশন 3। সেটা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 3। এটাও যদি ফলস হয় তাহলে আরেকটা কন্ডিশন। এভাবে যাইতেই থাকবে। এই যে এভাবে ল্যাডার একটা ক্রিয়েট হচ্ছে, দেখো একটা ল্যাডার ক্রিয়েট হচ্ছে, এটাকেই বলে হচ্ছে ফ্লোচার্টে এই স্ট্রাকচারটাকেই বলে ইফ এলস ইফ ডট 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 লাস্টে গিয়ে আবার এলস ল্যাডার। যে ল্যাডার স্ট্রাকচারটা যে ক্রিয়েট হচ্ছে এটাকেই বলে ইফ এলস ইফ, মাঝখানে অনেকগুলো এলস ইফ থাকতে পারে, লাস্টে গিয়ে এলস ল্যাডার, মানে লাস্ট এলসটা আর ইফ নাই, ঠিক আছে, এটার মতো। সো এখানে গিয়ে ধরো কন্ডিশন 4, কন্ডিশন 4এই আমি থামায় দেব, কারণ ল্যাডারটা বোঝানো কিন্তু হয়ে গেছে। এটা যদি ট্রু হয় তাহলে ধরো যে স্টেটমেন্ট 4, তোমরা একটু বেশি জায়গা পাবা, সো আমার এটা নিচে লিখতে হচ্ছে, এটা যদি ফলস হয় তোমরা পাশে লিখবা। এটা যদি ফলস হয় মানে এলস, এর এখানে গিয়ে আর নতুন করে আর কোনো কন্ডিশন দেব না, ডাইরেক্ট স্টেটমেন্ট দেব। সো এটা স্টেটমেন্ট 5, অনেক ছোট করে লিখছি, স্টেটমেন্ট 5, ঠিক আছে। সো এই যে ল্যাডারটা ক্রিয়েট হয়েছে। এখন সবগুলা কানেক্ট করতে হবে। সো ফার্স্ট স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 কে কানেক্ট করো, তারপর সেটার সাথে স্টেটমেন্ট 3 কানেক্ট করো, তারপর ওইগুলার সাথে স্টেটমেন্ট 4 কানেক্ট করো, এগুলার সাথে স্টেটমেন্ট 5 কানেক্ট করো, তারপর প্রোগ্রামটা আগাবে। সো কোনো এক জায়গায় স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেলেই, স্টেটমেন্ট 1 কমপ্লিট হয়ে গেলে প্রোগ্রামটা আগায় যাবে, স্টেটমেন্ট 2 কমপ্লিট হয়ে গেলে প্রোগ্রামটা আগায় যাবে, 3 কমপ্লিট হয়ে গেলে আগায় যাবে, 4 কমপ্লিট হয়ে গেলে আগায় যাবে, 5 কমপ্লিট হলেও আগায় যাবে। সো একই সাথে দুইটা স্টেটমেন্ট কমপ্লিট হওয়ার কোনো চান্স নাই। বোঝা গেছে? ইফ এলসে তো বোঝাই যাচ্ছে যে কোনো একটা হবে, বাট এখানেও আমরা ফ্লোচার্টটা দেখলেই বুঝতে পারতেছি যে কোনো একটা স্টেটমেন্ট কার্যকর হবে। ওকে, তোমরা একটা হোমওয়ার্ক লেখো, সেটা হচ্ছে প্রোগ্রাম 32, প্রোগ্রাম 32 এর if else if ডট 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 এলস ল্যাডার ইউজ করে প্রাপ্ত সমাধানকে ফ্লোচার্ট আকারে প্রকাশ করো, ফ্লোচার্ট আকারে প্রকাশ করো। নিচে লেখো যে আগে ফ্লোচার্ট লিখতে বললাম, কারণ ফ্লোচার্ট লিখলে পরে অ্যালগরিদম লেখা যায়। পরে লিখবা যে এটার অ্যালগরিদম, অ্যালগরিদমও ভাইয়া কোশ্চেনটা আরেকবার রিপিট করা যাবে? অবশ্যই। প্রোগ্রাম 32 কে প্রোগ্রাম 32 কে ইফ ড্যাশ এলস ইফ
ড্যাশ ডট 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 ড্যাশ এলস ল্যাডার ইউজ করে সমাধান করে এর ফ্লোচার্ট অঙ্কন করো ফ্লোচার্ট অঙ্কন করো এবং প্রোগ্রামটির অ্যালগরিদম লেখো। এখন ফার্স্ট অফ অল আমি দুইটাই তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? দুইটাই দিয়ে দেবো, ক্লাসেই করাইতাম, বাট হচ্ছে ক্লাসটাকে আরেকটু বেশি ইফেক্টিভ করার জন্য ডিটেলসে পড়াবো অবশ্যই, বাট আরেকটু বেশি স্পিডটা বাড়ানোর জন্য ক্লাসে আমি দেখাইলাম, ঠিক আছে? এবং আমি দিয়ে দেব, তোমরা যদি আজকে রাতের মধ্যে আমাকে এই হোমওয়ার্কটা কমপ্লিট করে দিতে পারো, পার্সোনালি ইনবক্স করবা, তাহলে হচ্ছে আমি রাতে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? এটা তোমরা ট্রাই করবা, হোক বা না হোক এরকম কিছু না, রাস্তাটা ট্রাই করো। আমি তাহলে আজকে রাতেই দিয়ে দেবো, ঠিক আছে? এটার অ্যান্সারটা আর নোট খাতায় অবশ্যই 2 পেজ জায়গা রাখবা, অবশ্যই 2 পেজ জায়গা রাখবা, ঠিক আছে? আচ্ছা, সো এটা আজকে রাতের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবা যদি প্রেশার না থাকে। আর হচ্ছে যদি 2-1 জন দিতে নাও পারো সমস্যা নাই, তাও আমি দিয়ে দেবো, তোমরা নিজেরা ট্রাই করে তারপরে সলিউশনটা দেখো, ঠিক আছে? আচ্ছা, সো এটা এরকমই হবে, জাস্ট কন্ডিশন গুলার জায়গায় কন্ডিশন গুলা বসবে, বোঝাই যাচ্ছে। স্টেটমেন্ট গুলার জায়গায় স্টেটমেন্ট গুলা বসবে, বাট সেটা হচ্ছে প্রিন্টএফ আকারে হবে, কারণ হচ্ছে তুমি কোনো কিছু প্রিন্ট করতেছো, সেটা প্রিন্টএফ আকারে হবে, অর্থাৎ এটাকে কি বলে, প্যারালেলোগ্রাম হবে, ঠিক আছে? এটাও প্যারালেলোগ্রাম, এটাও তো একটা স্পেশাল সামান্তরিক, যাই হোক এটা সামান্তরিক হবে, যেহেতু ওইটা ইনপুট আউটপুট কমান্ড, তাই না? ফাইন, সো এটা গেল। আমরা সুইচে চলে যাই এবং আমরা দুইটা এক্সাম্পল দেখব, প্রোগ্রাম 33 আর প্রোগ্রাম 34, এবং দুইটাই আমরা মানে স্পেশালি মানে এক এক কয়েক ভাবে দেখার চেষ্টা করব। প্রথমটা আসলে কয়েক ভাবে দেখার ওয়ে নাই, গ্রেড সিস্টেম যেটা, কয়েক ভাবে দেখার কোনো ওয়ে নাই, বাট তারপরেও আমরা মানে সেকেন্ডটা 34টা কয়েক ভাবে দেখব। প্রোগ্রাম 33 হলো, কোশ্চেন যদি আসে সুইচ দিয়ে তাহলে এভাবেই আসবে যে ওইটাকে সুইচ দিয়ে, ওটা কিন্তু ইফেলস দিয়ে করা যায়, সুইচ দিয়ে যেটা করা যায় সেটা ইফেলস দিয়ে করা যাবেই, ঠিক আছে? প্রোগ্রাম 32 কে সুইচ এর মাধ্যমে সমাধান করো, ঠিক আছে? সো ফার্স্টে সুইচের স্ট্রাকচার বা সিনট্যাক্সটা তো আমাদের একটু জানা দরকার। সুইচ বানান ভুল লিখছি, পিসিএইচ, সেটা তো আমাদের জানা দরকার, ঠিক আছে? যেহেতু এটা আমাদের খুবই একটা ইজি প্রবলেম, সো যেহেতু আমরা এটাকে সলিউশন করেই আসছি, সো এই প্রোগ্রামটা করলেই আমাদের স্ট্রাকচারটা জানা হয়ে যাবে, ঠিক আছে? এটা কথা বলতে বলতে স্ট্রাকচারটা বলে ফেলা যাবে। সো সলিউশনে চলে যাই ডাইরেক্ট। ফার্স্টে হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট এইচ int main parenthesis second bracket int mark। এখানেই ইন্টারেস্টিং বিষয়টা, আমরা ইফ এলস এ ইন্ট দিলে কোনো ঝামেলা হয় নাই, বাট সুইচে যদি তুমি ফ্লোট দাও সুইচ কাজ করবে না, লিটারালি কাজ করবে না, ঠিক আছে? সো সেই জন্যই বলছি ফ্লোটটা দেওয়া যাবে, কিন্তু সবসময় দেওয়া যাবে না, এটা স্পেশাল কেস আছে একটা, এবং স্পেশাল কেসটা হচ্ছে সুইচ কেস। সুইচে তুমি ফ্লোট নিয়ে কাজ করতেই পারবা, তোমার ইন্টিজার নিয়ে কাজ করতে হবে। তুমি বলতে পারো যে ভাইয়া ক্যারেক্টার তো ইন্টিজার, ক্যারেক্টারকে তো কম্পিউটার ইন্টিজার দিয়েই বলছে, সো বা ইন্টিজারকে প্রিন্ট করলে, ইন্টিজারকে পার্সেন্টেজ সি দিয়ে পয়েন্ট করলে তো ক্যারেক্টার হয়, হ্যাঁ তুমি ক্যারেক্টার ইউজ করতে পারবা সেই জন্য, কারণ ক্যারেক্টার ইন্টিজার ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু তুমি ফ্লোট ইউজ করতে পারবাই না, ফ্লোট ইউজ করলে প্রোগ্রাম চলবে না,
এবং সুইচটা মানে যথাসম্ভব সিম্পল রাখার জন্য এটা করা হয়েছে। সো ফার্স্টে ইনপুট নিবা, প্রিন্টএফ দিলা যে ইন্টার মার্ক, তারপর স্ক্যান করলাম মার্কটা, ঠিক আছে, স্ক্যান পার্সেন্টেজ ডি পার্সেন্ট। তারপরে তোমার চলে যেতে হবে সুইচে। এখন আমি ডিসিশন ইফ এলস দিয়ে নেব না, সো ইফ লিখে ব্র্যাকেট দিয়ে কন্ডিশন আমি দেব না, আমি সুইচে চলে যাব। সুইচ লিখে ব্র্যাকেটের মধ্যে একটু জায়গা রাখো, অল্প জায়গা রাখো, তাহলেই হবে, কিছু একটা করবো। এবং আনডাউটেডলি তারপরে কোন স্টেটমেন্ট আছে, সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে পরে গিয়ে, আমি পরের পেজে দিয়ে দিচ্ছি, বাট তোমাদের শেষটা এখনই দেওয়া দরকার নেই, পরের পেজে আমি শেষটাও দিয়ে দিলাম। সো মাঝখানে কিছু একটা আছে, বাট এটা দেখতে আসলে ইফ এলস মানে ইফ এর মতোই, সোজা কথা, সুইচ। এখন সুইচের মধ্যে একটা জিনিস মাথায় রেখো, আমি বারবার বলছি কেস, সুইচ কেস, মানে এটা আসলে এই দুটো এতটাই, সুইচ আর কেস এতটাই কম্বাইন যে আসলে সুইচের মধ্যে কেস কথাটা মানে চলে আসে, মুখে বের হয়ে আসে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, তোমার কিন্তু এটা ইফ এলসেও কাজে লাগাইতে পারবা, তোমার কিন্তু অত বড় করে মানে মার্কটাকে বড় সংখ্যার সাথে কম্পেয়ার না করে তুমি একটা কাজ করতে পারতা। ধরো যে মার্ক তুমি পাইছো, ধরো এ প্লাস পাইছো, একটা এক্সাম্পল দাও এ প্লাস এর, না দুইটা এক্সাম্পল দাও এ প্লাস এর, তোমরাই দিতে থাকো বা আমি দিতে থাকি, 83, 92, 100, তিনটা ডিফারেন্ট এক্সাম্পল, 80 ঘরে, 90 ঘরে, 100 ঘরে। এ এর দুইটা এক্সাম্পল দিলাম, 72, 77। বি এর দুইটা এক্সাম্পল দিলাম, 61, 68। সি এর মানে এ মাইনাস এর দুইটা এক্সাম্পল দিলাম, বি এর মানে বি এর দুইটা এক্সাম্পল দিলাম, ধরো 55, 56। সি এর দুইটা এক্সাম্পল দিলাম, ধরো 41, 42। ডি এর দুইটা এক্সাম্পল দিলাম, ডি এর দুইটা এক্সাম্পল দিলাম, ধরো যে কত বলা যায়, ধরো 37, 38। ডি এর দুইটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এখন তুমি কি করবা, এটা দুইটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে 33, 31 ধরো, তারপর হচ্ছে ধরো 21, তারপর ধরো 11, 1, 1 বা 01 বলে এটাকে। একটা মজার জিনিস দেখছো, যখন শুরুতে 8 তখন সেটা নির্ঘাতে প্লাস, শুরুতে 9 নির্ঘাতে প্লাস, শুরুতে 10 নির্ঘাতে প্লাস, শুরুতে 7 নির্ঘাত এ, শুরুতে 7, শুরুতে 6 নির্ঘাত বি, শুরুতে 5 নির্ঘাত মানে এটা এ মাইনাস এটা বি, শুরুতে 4 নির্ঘাত সি, শুরুতে 3 হইলে নির্ঘাত বলা যায় না, ঠিক আছে, শুরুতে 3 হইলে নির্ঘাত বলা যায়। সো এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো এতটুকু পর্যন্ত আমরা দেখলাম, আমাদের পুরো চেক করা দরকার নেই। শুরুতে যদি just শুরুর সংখ্যাটা মানে লাস্ট ডিজিট বাদ দিয়ে দশকের ঘর থেকে যদি দেখতে পারি, তাইলেই আমার হয়ে যাচ্ছে। সো আমরা চেক কন্ডিশনকে একটু সহজ করতে পারি। আচ্ছা, এগুলা পরে 40 পর্যন্ত, ঠিক আছে, এটা রাফ আমরা শর্ট একটু সহজ করতে পারি, মার্ককে 10 দিয়ে ভাগ করতে পারি। তাইলে আমরা কি জানি যে মার্ককে যদি 10 দিয়ে ভাগ করি, যেমন ধরো যে 99 কে যদি 10 দিয়ে ভাগ করি, এটা হয়ে যাবে 9.9। সো এই 0.9টা চলে যাবে, ব্যালেন্স হয়ে যাবে, যেহেতু ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করছি, ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করলে রেজাল্টটাও ইন্টিজার আসবে, পয়েন্টটাকে কখনোই নিবে না। সো এটা হয়ে যাবে 9। আচ্ছা, তোমাদের মনে হয় কোচিং শুরু, ক্লাসটা ভালো মতো স্টার্ট হতে 5 মিনিট লেগে যায়, আমি 5 মিনিট টাইম দিচ্ছি।
ঠিক আছে? তাহলে সুইচের সেকেন্ড এক্সাম্পলটা কালকে সকালেই কিন্তু ক্লাস আছে। তো আমরা কালকে সকালে দেখাবো। কালকে সকাল 9টা, এখন পর্যন্ত টাইম ওইটাই আছে। যদি চেঞ্জ হয় চেঞ্জ করবা। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা নিয়ে একটু কথা বলে নেব, আগে এটা শেষ করে নিই, ঠিক আছে? সো এই পর্যন্ত আসছে। সো আমার পুরো মার্ক দেখা দরকার নাই, আমি জাস্ট 10 দিয়ে ভাগ করে রেজাল্টটাকে দেখবো। রেজাল্টটা 9 এর ঘরে আছে নাকি 8 এর ঘরে আছে নাকি 10 এর ঘরে আছে নাকি 7 নাকি 6 নাকি 5 নাকি 4, খালি ওইটা দেখলেই হবে। সো আমরা সেটাকে কাজে লাগাই। এখানে কিন্তু মানে নরমাল সেন্সে সুইচ কেসের অন্য কাজে লাগানো, সেটা আমরা একটু পরে বলতেছি, ঠিক আছে? আমরা কোনটা চেক ঘরগুলো থাকবে সেটা check করব। ভাইয়া কথাগুলো বোঝা যাচ্ছে না। এর কথা কেটে কেটে আসতেছে। শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। এখন প্রবলেম হয়েছিল মাঝখানে? ভাইয়া ভাইয়া কেটে মাঝখানে আসছিল। কেটে আসতেছে, তোমরা কি কোনো কিছু মিস করছো? না ভাইয়া, তেমন কিছু না মনে হয়। এই পর্যন্ত যে বলছি যে তাহলে আমরা যেটা চেক করবো সেটাকে এখানে লিখছি, সেটা তো সেই পর্যন্ত পাইছো। জি ভাইয়া। সো আমরা চেক দেব হচ্ছে জাস্ট মানে এটার রেজাল্ট। এটার রেজাল্ট কি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, যা কিছু হতে পারে। সো ইফ এলস এর সাথে সুইচের একটা মেজর পার্থক্য, ইফ এলস এর রেজাল্টটা হবে, কন্ডিশনাল যে রেজাল্টটা সেটা হবে হয় 0 নাইলে 1, বাট সুইচের ক্ষেত্রে রেজাল্টটা এটা, এখানে কন্ডিশনাল অপারেটর নাই, দেখো। সো দিতে পারতাম, ওটা সমস্যা নেই, ওটা দেখায় দেবো নাই। সো বাট এখানে রেজাল্টটা 0 1 তো হইতেই পারে, তো কন্ডিশনাল অপারেটর ইউজ করতেই পারো, বাট অন্য কিছু হইতে পারে। বোঝা গেছে? রেজাল্টটা অন্য কিছু কিন্তু হইতে পারে। আচ্ছা, সো রেজাল্টটা এখানেই কেস কথাটা আসবে। কেসের মধ্যে তুমি রেজাল্ট দিবা। ইন কেস দ্য রেজাল্ট ইজ 10, তখন তুমি একটা কাজ করবা। ইন কেস, নিচে একটু লিখবা, একটু নিচে লিখবা, ইন কেস রেজাল্ট ইজ 9, তখন আরেকটা কিছু লিখবা। আমি পড়ে যাচ্ছি সেই জন্যই ওই পাশে জায়গা রাখছি। যদি 8 হয়, ইন কেস দ্য রেজাল্ট ইজ 8, তখন তুমি আরেকটা কাজ করবা। ইন কেস দ্য রেজাল্ট ইজ 7, তখন তুমি আরেকটা কাজ করবা। ইন কেস দ্য রেজাল্ট ইজ 6, তখন তুমি আরেকটা কাজ করবা। আচ্ছা, এখানে ঠিক হয় নাই। ইন কেস দ্য রেজাল্ট ইজ 6, তখন তুমি আরেকটা কাজ করবা। ইন কেস দ্য রেজাল্ট ইজ 5, তখন তুমি আরেকটা কাজ করবা। ইন কেস দ্য রেজাল্ট ইজ 4, তখন তুমি আরেকটা কাজ করবা। ইন কেস রেজাল্ট ইজ 3, একটা লাইন করে মাঝখানে জায়গা রাখবে, তখন আরেকটা করবা। ইন কেস দ্য রেজাল্ট ইজ 2, তখন আরেকটা করবা। ইন কেস দ্য রেজাল্ট ইজ 1, তখন আরেকটা করবা। ইন কেস দ্য রেজাল্ট ইজ 0, তখন তুমি আরেকটা কাজ করবা। এবং প্রত্যেকটা কেসের পাশে তোমার মানে মজার বিষয়, কেসের পরে অবশ্যই নাম্বার হইতে হবে, এবং সেই জন্যই নাম্বার বলতে ইন্টিজার নাম্বার হইতে হবে, এবং সেই জন্যই এখানে ফ্লোট নেওয়া যায় না। কারণ কেস 10.5 বলে কিছু নেই, কেস 9.5 বলে কিছু নেই, কেস 8.5 বলে কিছু নেই। সো এইখানে যাতে পূর্ণ সংখ্যা আসে সেই জন্যই ফ্লোট ইউজ করতে দেয় না। ঠিক আছে? এবং প্রত্যেকটা কেসের পরে একটা করে, এটাকে কি বলে, কোলন হবে। প্রত্যেকটা কেসের পরে একটা করে কোলন।
ঠিক আছে? আর কেস 3টা স্পেশাল, 3তে কোনো ডাইরেক্ট রেজাল্ট নাই। তো 3 এর এখানে 2 লাইন যদি রাখা হয়েছে, আমাদের 2 লাইন রাখা উচিত ছিল, আমরা এখানেই লিখে ফেলবো, না সমস্যা নেই। তো এখানে আর আরেকটা জিনিস, সুইচে সুইচে ওরা ধরো যে ইফ এলসে বলছি, যে অনলি একটা রেজাল্ট, একটা মানে স্টেটমেন্ট আউটপুট দিবে, বা একটা ইফ বা একটা এলস কে ফলো করবে। তোমাদেরকে দেখাইছি ওরা হচ্ছে এক এক জায়গা থেকে এক একটা স্টেটমেন্টকে একসাথে ফলো করতে পারবে, বাট সুইচের ক্ষেত্রে ও একাধিক কেসকেও ফলো করতে পারে। সো সেটাকে না পারে, সেটা আসছে, সেটার ওয়ে হচ্ছে এখানে কেসের এখানে একটা লাইন গ্যাপ রাখো, এখানে আমরা কিছু একটা লিখবো, বাট প্রত্যেকটা কেসের লাস্টে একটা কথা অ্যাড করা, সেটা হচ্ছে ব্রেক। ব্রেক ভাইয়া আবার কেটে আসছে। আবার কেটে আসছে। লাস্ট কোন কথা শুনতে পাইছো এখন দেখি তো? এখন মোটামুটি ভালো আসছে। বা দাঁড়াও, আমি আরেকটা কাজ করি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? জি ভাইয়া এখন ঠিক আছে। ভাইয়া হ্যালো হ্যালো হ্যালো। জি ভাইয়া ঠিক আছে এখন। আচ্ছা, সো তোমার যে প্রবলেমটা ছিল, এক সেকেন্ড, এটা যে প্রবলেমটা ছিল যে একই সাথে একাধিক কেস ট্রু হইতে পারে, সেটা বা একই সাথে একাধিক কেসের রেজাল্ট আসতে পারে, স্টেটমেন্ট আসতে পারে, সেটা দূর করার জন্য আমি কি করছি, আমি হচ্ছে প্রত্যেকটাতে একটা লাইন জায়গা রেখে দিছি, নিচের লাইনে ব্রেক কথাটা লিখছি, 2টা করে লাইন রাখছিলাম না প্রত্যেকটার জন্য। সো সেকেন্ড লাইনে প্রত্যেকটাতে ব্রেক লিখছি, এবং ব্রেক ব্রেক জিনিসটা কি করবে এখানে হচ্ছে, ব্রেকটার সাথে কি তোমাদের পরিচয় হয়েছে এখন পর্যন্ত? লুপে কি পরিচয় হয়েছে? ভাইয়া লুপ লুপ পড়ার সময় একটু একটু পরিচয় হয়েছে। আচ্ছা, ব্রেক কাজ করবে কি, ব্রেক হচ্ছে মানে যেই জিনিসের মধ্যেও আছে সেটাকে ব্রেক করে ফেলবে, সেটা আমি বুঝাচ্ছি। আচ্ছা, তোমাদের তো ক্লাসেরও টাইম হয়ে গেছে, ক্লাস কি শুরু হয়ে গেছে অলরেডি? না ভাইয়া এখনো শুরু হয়নি। আচ্ছা, এখনো শুরু হয়নি, তাহলে আমরা 3 মিনিট হয়তো লাগবে, আমরা ট্রাই করি। সো ব্রেকের কাজটা হচ্ছে, ভাইয়া সমস্যা নেই। তোমার ধরো যে একটা কেস, আমি কি বলছি, একটা কেস রাইট হইলে ও পরের কেসটাও রাইট নাকি সেটা একটু চিন্তা করবে। তো একটা কেস রাইট হইলে পরের কেসটাতেও ও দেখতে পারে যে এটা ট্রু হয় কিনা। সো এইখানে ব্রেক কথাটা দেওয়ার মানে, ও পরের কেসে যখন যাওয়া শুরু করছে, আমি এটাকে ব্রেক করে দিছি যে যাওয়া যাবে না, এবং যদি পরের কেসটাই যেতে না পারে, তাহলে তো তারপরের কেসটাতেও যেতে পারবে না, তারপরের কেসটাতেও যেতে পারবে না। সো যদি ব্রেক, এই ব্রেকটা কার্যকর হয়, তাহলে এইখানে প্রোগ্রামটা ব্রেক হয়ে গেছে, এবং সো পরের কোনোটাতেই যায় নাই, তাইলে কি একদম মানে সুইচের কাজ শেষ হয়ে গেছে, সোজা কথা। সো এই ব্রেক যখনই কার্যকর হবে, তখনই সুইচের কাজ শেষ হয়ে যাবে। এবং কেস 10 এর ক্ষেত্রে, কেস 10 কখন আসবে? অনলি মার্ক যখন 100, তখন কেস 10 আসবে। তখন তুমি কি প্রিন্ট করবা, কেসের মধ্যে কি করবা? এই যে একটা লাইন গ্যাপ রেখে দিছি, তুমি আসলে কি করবা এই লাইনে? তুমি অ্যাকচুয়ালি প্রিন্টএফ করবা a+। সো তুমি যদি রেজাল্টটা পাও 10, তাহলে ইন কেস অফ 10 প্রিন্টএফ a+। তারপর আমার তো প্রিন্ট করা শেষ, আমার তো পরেরটা চেক করা দরকার নেই, আমার ব্রেক করে তুমি বের হয়ে যাও। সো এই কেসটা যদি ট্রু হয়, তাইলেই কিন্তু এই প্রিন্টএফ এ ঢুকলো। আর এই কেসটা যদি ট্রু না হইতো, তাহলে এটাকে স্কিপ করে 9 এ চেক করতো। সো আমি যেটা বলছি, ইফ এলস এর সাথে এটা একটা মেজর পার্থক্য। ইফ এলস এ তোমার একসাথে দুইটা জিনিস অনলি চেক করতে পারে, হয় ইফ, না হয় এলস। বাট এখানে কেস 10 যদি রাইট না হয়, তাহলে ও কেস 9 চেক করবে, কেস 9 যদি রাইট না হয়,
কেস 8 চেক করবে, কেস 8 যদি রাইট না হয় কেস 7 চেক করবে, তারপরে সো অন। সো ও কিন্তু একই সাথে, মানে একই সাথে না, একটা একটা করে করতেছে, বাট ইফ এলস যে দুইটা দুইটা করে করছে এট এ টাইম, ও এট এ টাইম একটা একটা করে করতেছে এবং একটা একটা করে অনেকগুলা করতেছে, বাট ইফ এলস সব সময় দুইটা দুইটা করে চেক করতেছে। এটা একটা মেজর পার্থক্য, ঠিক আছে? সো ধরলাম যে 100 যদি ইনপুট দাও তাহলে কেস 10 এ এ প্লাস প্রিন্ট হয়ে সুইচ থেকে বের হয়ে যাবে, অন্য কোনোটা প্রিন্ট হবে না। যদি 10 না হয়, তুমি যদি 98 দিতা, তাইলে 98/10 রেজাল্ট আসতো 9, তখন কেস 10 কিন্তু অ্যাক্টিভেট হইতো না, হইতো হচ্ছে কেস 9 অ্যাক্টিভেট হইতো। তখনও তোমার তাইলে অ্যাক্টিভেটে কি দিতে হইতো? প্রিন্টএফ এ প্লাস দিতে হইতো, প্রিন্টএফ এ প্লাস দিতে হইতো, ঠিক আছে? সিমিলারলি যদি 9 এবং ব্রেকটা কি করতেছে, ব্রেকটা হচ্ছে প্রত্যেকটাকে স্বতন্ত্র করতেছে, ব্রেক না দিলে কি হইতো সেটা আমি পরে বলবো, ব্রেক না দিলে কি হইতো সেটা আমি পরে বলবো, ঠিক আছে? আর হচ্ছে তাহলে কেস 8 যদি হয়, এখানেও প্রিন্টএফ এ প্লাস, কেস 8 যদি অ্যাক্টিভেট হয়, কেস 7 যদি অ্যাক্টিভেট হয় তাহলে নাম্বারটা অবশ্যই 70 এর ঘরে, তাহলে এখানে প্রিন্টএফ কি দিবা বলো তো? প্রিন্টএফ এ দিবা, ঠিক আছে? তারপরে যদি কেস 7 অ্যাক্টিভেট না হয় তাহলে কেস 6 এ যেতে হবে, কেস 6 এ প্রিন্টএফ কি দিবা? এটা 60 এর ঘরে, তাহলে প্রিন্টএফ এ মাইনাস। যদি কেস 6 অ্যাক্টিভেট না হয়, কেস 5 অ্যাক্টিভেট হইলে, মানে এটা এটা কেস 6 এর উপর আসলে ডিপেন্ড করে না, যদি কেস 5 অ্যাক্টিভেট হয় তাহলে তুমি বি দিবা, যদি কেস 4 অ্যাক্টিভেট হয় তাহলে তুমি কি দিবা বলো তো? সি দিবা। যদি কেস 3 অ্যাক্টিভেট হয় তখন একটু শর্ত আছে, তখন 33 বা তার উপরে গেলে পাস, মানে ডি, আর যদি 33 এর নিচে যায় তাহলে হচ্ছে ফেইল। তাহলে এখানে তুমি বলে দিলা যে ইফ, এখানে কিন্তু এইটুকের কাজ হলো অ্যাক্টিভেট করা বা না করা, কেস 3 যদি অ্যাক্টিভেট হয় তাহলে বলবা ইফ মার্ক ইজ গ্রেটার দ্যান 32, এখানে আমার জায়গা একটু কম, আমি আরেকটা পেজ নিয়ে একটু লিখে লিখে দিচ্ছি, তোমরা একই পেজেই করতে পারবা, তো সমস্যা